এক নাম্বার কোশ্চেনে প্রথমেই আছে দেখেন, একটা ছবি স্যাম্পল দেওয়া আছে। একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা আপনাদেরকে অলরেডি দেওয়া আছে। এক নম্বরে বলা হয়েছে ক্রিয়েট এ ফোল্ডার নেম জব 3 ইনসাইড ইওর মেইন ফোল্ডার। আমরা যে মেইন একটা ফোল্ডার বানাইছিলাম নিজের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ওইটার ভিতরে জব 1 2 3 যে ফোল্ডার, এই সেই জব 3। তো একটা ফোল্ডার বানাতে বলছো জব 3 নামে। কিপ অল ইওর ইমেজ এন্ড ফাইল অর্গানাইজড। সবগুলা ফাইল এবং ছবি এইটার ভিতরে সাজাই রাখতে হবে। কালেক্ট নেসেসারি ইমেজ ফ্রম দি অ্যাসেসর। অ্যাসেসরের কাছ থেকে আপনার যে ছবিগুলা, এই যে ছবিটা, এটা আপনি কোথায় পাবেন? অ্যাসেসরের কাছ থেকে নিতে হবে। এরপরে ওপেন এন্ড গিভ ওপেন দি গিভেন ইমেজ ফর সেপারেট অবজেক্ট। এই ছবিটা ওপেন করতে হবে। কেন ওপেন করব? অবজেক্টটাকে সেপারেট করতে। এখন এখানে অবজেক্ট কোনটা? এই বোতলগুলা, তাই না? ওকে। তারপরে মেক ক্লিপিং পাথ ইউজিং পেইন্ট টুল ফর রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে এটা যে সেপারেট করবেন ব্যাকগ্রাউন্ড, কিভাবে করবেন? পেইন্ট টুল দিয়ে পাথ তৈরি করে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেভ দি পাথ লেয়ার। এই যে পাথের যে লেয়ারটা, এটা কি করতে হবে? সেভ করতে হবে। তারপরে সেপারেট দি অবজেক্ট প্যারাশুট অয়েল বোতল। এই প্যারাশুটের যে বোতলগুলো আছে এটা সেপারেট করতে হবে। এন্ড কপি ইট টু এ নিউ লেয়ার। এটাকে সেপারেট করবেন, সাথে সাথে একটা নতুন লেয়ারে যাবে। অর্থাৎ কিনা আপনি এই ছবিটা ওপেন করবেন, পেইন্ট টুল দিয়ে পাথ করবেন, এরপর যখন আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই আগের লেয়ারটা তো থাকবেই, তার সাথে আরেকটা নতুন লেয়ার তৈরি হবে। এরপর এটাকে সেভ করতে হবে পিএনজি এবং পিএসডি ফাইল হিসেবে। ওকে, তাহলে আমরা এই কাজটুকু করে আসি। প্রথমত আমি ফটোশপ ওপেন করলাম। এখানে আমি প্যারাশুটের বোতলটা ওপেন করছি। এই ছবিটা আপনাদের কম্পিউটারে অলরেডি দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ওপেন করে কাজ করবেন। তো প্রথমত যেটা বলছে, আমাদের এটাকে পেন টুল দিয়ে পাথ করে তারপরে সেপারেট করতে হবে। তাহলে আমরা পেন টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন এই কাজটা একটু ভালো করে করবেন এবং জুম করে করবেন যাতে কাজটা সুন্দর হয়। আমরা পেন টুল দিয়ে পাথ তৈরি করতেছি। আচ্ছা, আমার পাথ তৈরি করা শেষ। এবার বলছে পাথটাকে সেভ করতে, তাই না? তো পাথ তৈরি করার পর পরই আপনারা পাথটাকে সেভ করে নেবেন। পাথ সেভ করতে হলে যাইতে হবে কোথায়? পাথে। পাথে যাওয়ার পরে এই ওয়ার্ক পাথ লেখা থাকবে, এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু নাম বলে নাই, সো আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? আমি প্যারাশুট লিখে দিলাম। এই নামে আমি পাথটা সেভ করে দিলাম। আচ্ছা, এরপরের কাজ কি? আমরা এই যে পার্টটা তৈরি করছি এটাকে সিলেকশনে কনভার্ট করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করে, ঠিক আছে? এবার যেহেতু বলছে যে এটা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে যাবে, তো আমরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড এটাকে রিমুভ করব না। আমরা কি করব? কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ার কপি করে নিব। এই যতটুকু সিলেকশন করছি এতটুকু একটা নতুন লেয়ার ওপেন হয়েছে, আর নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটা অফ করে দিব। বোঝা গেছে? এইটা হচ্ছে আমার উপরের লেয়ারটা। এবার দেখেন আর কোনো কাজ কি বলছে এখানে? আর কোনো কাজ নাই। এখন আমার কি করতে হবে? এটাকে সেভ করতে হবে। পিএনজি এবং পিএসডি দুইটা ফাইলে সেভ করতে বলছে। এই পিএসডি ফাইলটা না বললেও আমরা সেভ করতাম, কারণ এটা হচ্ছে ফটোশপের নেটিভ ফাইল। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে সেভ করি। ফাইল থেকে সেভ অ্যাজ। কোথায় সেভ করবো? আমরা ডেস্কটপে আমাদের যে ফোল্ডার থাকবে এর ভিতরে
কি নামে সেভ করবো? জব 3, তাই না? জব 3 এর ভিতরে অলরেডি আমি ইলাস্ট্রেটরের ফাইল মনে সেভ করছি। আচ্ছা, এটার ভিতরে করে দিই। এখানে অবশ্যই সুন্দরভাবে নাম দিয়ে সেভ করবেন, কারণ বলছে ফাইলগুলো অর্গানাইজ ওয়েতে সেভ করে রাখতে। অর্গানাইজ মানে কি? সুন্দরভাবে সাজায় রাখবেন, অবশ্যই নাম দিয়ে রাখলেই হবে। আমি এটা রাখলাম হচ্ছে কি মোডে? পিএইচডি মোডে সেভ। এবার আমি এটাকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্টে এইখান থেকে পিএনজি তে সেভ করব। এই যে এখান থেকে পিএনজি দেওয়ার পরে এক্সপোর্ট, আমরা জব 3 এর ভিতরে সেভ করব, এইখানে সেভ করে দিব। তাহলে ফটোশপের আমরা পিএইচডি এবং পিএনজি এই দুইটা মোডে সেভ করলাম, তাই তো? এই কাজ করার মধ্যে দিয়ে আমাদের এই যে 1 নাম্বার 3 এর এ, এটা কিন্তু আমাদের শেষ। এখানে বুঝতে পারেন না এমন কিছু আছে কারো? সহজ, কিন্তু পেন টুল দিয়ে পাথ তৈরি করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, এই হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখানে 3 এর বিতে বলছে কম্প্রেস ইমেজ এন্ড ক্রিয়েট মকআপ। ইমেজটা এডিট করবেন, মকআপ বানাবেন। শুনছি তো। নেম দি ডকুমেন্ট, ওপেন এ নিউ ডকুমেন্ট ইন রাস্টার বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। একটা নতুন একটা ডকুমেন্ট বানাইতে হবে রাস্টার বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, তার মানে আমরা ফটোশপ ওপেন করব। এরপরে নেম দি ডকুমেন্ট প্যারাশুট অ্যাডভার্টাইজমেন্ট মকআপ, এই নামে এই ডকুমেন্টটা বানাইতে হবে। ডকুমেন্টের সাইজ হবে কি? ওয়াইড হবে 1280 পিক্সেল, হাইট হবে 800 পিক্সেল, রেজোলিউশন হবে 300। ঠিক আছে? কালার মোড কি হবে? আরজিবি। ক্রিয়েট মার্জিন 30 পিক্সেল ইনসাইড দি ব্যানার। এই ব্যানারটা যে বানাবো, এই পুরো ব্যানারের 30 পিক্সেল ভিতরে একটা মার্জিন বানাইতে হবে। আমরা যেমন ইলাস্ট্রেটরে সেফটি মার্জিন বানাইছিলাম, এটা অনেকটা ওরকম। তো আমরা কি করব? এটার একটা মার্জিন দিব 35 পিক্সেল ভিতরে। কোন পাশে দিব? মার্জিন তো চারপাশেই হয়, তাই না? তো মার্জিনটা আমরা কি করব? চারপাশেই 45 পিক্সেল করে বসাই দিব। এরপরে ইউজ এ ব্যাকগ্রাউন্ড ফর মোকআপ লাইক দি স্যাম্পল ইমেজ। স্যাম্পল ইমেজে যেভাবে দেওয়া আছে এইটা অনুযায়ী কি করবেন? একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। স্যাম্পলে কি দেওয়া আছে? এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, আমরা এরকম একটা ব্যবহার করব। তো এখানে আবার বলে দিচ্ছে এটা আপনি কি করতে পারবেন? এটা গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে। তারপর ইউজ দি ফাইনাল পিএনজি আউটপুট অফ বিফোর ইউ ক্রিয়েট প্যারাশুট অয়েল বোতল পিএনজি। আপনি এখানে ইউজ করবেন ফাইনাল পিএনজি আউটপুট। কোনটা? এই যে এখান থেকে যেটা আমরা পিএনজি একটা সেট করছি না, ওইটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে ইউজ নেসেসারি টুল ফর অ্যাডজাস্ট অবজেক্ট প্যারাশুট অয়েল বোতল ইনটু দি ব্যাকগ্রাউন্ড ফর লুকস গুড। আপনি যে কোনো টুল ব্যবহার করতে পারেন। কি করতে? এইখানে এখানে আইসা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসাইতে। আপনার নির্দিষ্ট কোনো টুল কিন্তু এখানে বলে দেয় নাই। তারপরে অ্যাডজাস্ট অবজেক্ট কালার ইউজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফর বেটার ম্যাচিং উইথ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে প্রোডাক্টটা বেটার ম্যাচ করে, এই জন্য আমরা কি করতে পারবো? কালার অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে পারবো। এখানে বলছে অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা অ্যাডজাস্টমেন্টও ব্যবহার করতে পারি, চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ব্যবহার করতে পারি। দুইটার কিন্তু কাজ সেম হবে, বাট কাজটা দুই জায়গা থেকে করতে হয়। ইউজ ড্রপ শ্যাডো এন্ড সেট ইট টু দি লাইট। আপনি ড্রপ শ্যাডো ব্যবহার করবেন লাইটিং সেটআপের জন্য, কারণ যেই পাশে লাইট থাকে তার বিপরীতে ছায়া থাকে, তাই না? তো আমরা কি করব? লাইটিং সেটআপ করব, যাতে এইটার ড্রপ শ্যাডো দিয়ে লাইটিং সেটআপ করব। দেখেন এইখানে ড্রপ শ্যাডো বলতে এই যে নিচে যে ছায়াটা দেখা যায়, এটাই আছে। ঠিক আছে? তারপরে ইন দি টপ সাইড অফ সোফা, এটা এখানে ভুল করছে।
ওই যে আমরা এইখানে দেখেন এই 2 নাম্বার একটা সোফার একটা টুলস আছে, এটা কপি করতে গিয়ে ওইখানে হয়তো সোফা লিখে দিচ্ছে। এখানে ইন দি টপ সাইড অফ দি ইউজ কি টাইটেল টেক্সট লাইক স্যাম্পল ইমেজ, আপনি মূলত এই যে উপরে যে টেক্সটটা আছে এইটা বসাবেন, এইটাই বলছে এখানে। ঠিক আছে, স্যাম্পলে যেভাবে দেওয়া আছে ওইভাবে এই টেক্সটটা বসাইতে হবে। তারপরে ইউজ শ্যাডো ইনটু দি টেক্সট, এই টেক্সটে কি করতে হবে, শ্যাডো বসাইতে হবে। সেভ দি ইমেজ ডট থ্রি ফোল্ডার অ্যাজ পিএনজি পিএসডি অ্যান্ড জেপিজি, রিমেম্বার দ্যাট কালার প্রোফাইল শুড বি সিএমওয়াইকে। এইখানে এই কথাটা বললে একটা ভেজাল বাজাইছে দেখেন। আমাদের এইখানে বলে দিছিল কালার মোড কি হবে, আরজিবি, এইখানে বলছে কি সিএমওয়াইকে। একই ডকুমেন্টের ভিতরে এই দুইটা ব্যবহার করা যাবে না, হয় সিএমওয়াইকে করবো আমরা, নয়তোবা আরজিবি তে করবো। এখন তাহলে আমরা কি আরজিবি করবো নাকি সিএমওয়াইকে করবো, কোনটা করবো? দেখেন এখানে রেজোলিউশন বলছে কত, 300। 300 রেজোলিউশন সাধারণত আমরা কেন ব্যবহার করি, প্রিন্টের ক্ষেত্রে, তাই না? তাহলে প্রিন্টের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা রেজোলিউশন এই কালার মোড কি দেবো, সিএমওয়াই কে দেবো। আমরা আরজিবি এখানে ব্যবহার করব না, আমরা কোনটা দেব, সিএমওয়াই কে। বুঝতে পারছি? তাহলে আমরা কাজ শুরু করি। দেখেন এখানে বলছে এই নামে একটা ডকুমেন্ট বানাইতে, যেটা সাইজ হবে 1280 আর হচ্ছে 800 পিক্সেল, কালার মোড তাহলে আমরা দিব সিএমওয়াই। ঠিক আছে, আমি ফটোশপে গেলাম, ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, এইখানে নাম দিব কি, প্যারাশুট অ্যাডভার্টাইজমেন্ট মকআপ নাম দিলাম। এইখানে আমাদের ইউনিট হবে পিক্সেল, কারণ পিক্সেলে মাপ বলছে। এইখান থেকে আমরা 1280 আর দিব হচ্ছে 800, রেজোলিউশন 300, কালার মোড কি দেবো তাহলে, সিএমওয়াই কে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা ক্রিয়েট দিব। আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট আসছে কারণ এখানে ট্রান্সপারেন্ট সিলেকশন করা ছিল। আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। কোনটা, কোনো কালার, সলিড কালার কি দেওয়া যাবে, দেওয়া যাবে না। আমরা কি করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করব। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি বলছে, গুগল থেকে আমরা ডাউনলোড করতে পারবো। দেখি আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, থাকলে আর গুগলে যাবো না, এটা দিয়ে দিই। এটা তো গ্রে স্কেল। হ্যাঁ, ইচ্ছে মতো যাবে, সমস্যা নেই। আচ্ছা, এইটাই নিয়ে আসি, আমরা এটা টাইনা নিয়ে এইখানে এসে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এটা একটু কালার হলে ভালো লাগতো, আপনার আগে থেকে ডাউনলোড করে রাখবেন যদি দরকার হয়। হ্যাঁ, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা বসাইলাম, এখন বলছিল 30 পিক্সেল মার্জিন বসাইতে, তাই না? আচ্ছা, এইটা আমরা দিব হচ্ছে ভিউ থেকে। ভিউ থেকে একটা অপশন আছে নিউ গাইড লেআউট, ভিউ থেকে নিউ গাইড লেআউট এখানে যাব। যাওয়ার পরে দেখেন এই যে নিচের দিকে মার্জিন আছে, এখানে এই মার্জিন টপ লেফট বটম রাইট 4টা অপশন আছে, প্রত্যেকটা আমরা কি করব, 35 পিক্সেল লিখে দিব। লেখার পরে ওকে দিব। এই যে গ্রিডটা আসছে না, এইটাই মূলত আমাদের 35 পিক্সেল মার্জিন। বুঝা গেছে? যদি এখন বলে এটা যে 35 পিক্সেলই হয়েছে, আমরা সাইজটা কোথা থেকে নিব, এখানেই যাব, ভিউ থেকে নিউ গাইড লেআউট, এখানে যে 35 পিক্সেলের মাপটা দেওয়া থাকবে, আমরা এখান থেকে কেটে দিলাম। ওকে, তাহলে এটা 35 পিক্সেলের নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে বলছিল, ইউজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো ব্যবহার করছি। বলছে ইউজ ফাইনাল পিএনজি আউটপুট, আমরা যে ফাইনাল একটা পিএনজি আউটপুট বানাই রাখছিলাম ওটা কি করতে হবে, এখানে ইউজ করতে হবে। আমি এইটা কাইতে দেই। আমরা কি করব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা ডেস্কটপে ওই যে আমাদের ফোল্ডার জব 3 এর ভিতরে কি করছিলাম, এই যে প্যারাশুটের বোতল বানাই রাখছিলাম পিএনজি, এই পিএনজি ফাইলটা আমি এখানে ওপেন করব।
এটা ওপেন করার পরে এটা নিয়ে আমরা ওই ব্যানারে চলে যাব। তাহলে এটা এই পজিশনে ছিল, তাই না? আমরা এখানে বসাই দিলাম। ওকে, এরপর কি বলছে? আচ্ছা, করা যাবে, সমস্যা নেই। এটা অ্যাডজাস্ট করতে হলে আমরা যে কোনো টুল ব্যবহার করতে পারবো। বুঝতে পারলাম। এখন দেখেন, অ্যাডজাস্ট কালার, কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হয় অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করবো, নয়তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব, যাতে ভালো করে এটার সাথে কি হয়, ম্যাচিং হয়। এখন দেখেন এটার সাথে এটা ম্যাচ করছে কিনা বা ফুটে উঠছে কিনা, এটা আপনাদের দেখতে হবে। যদি মনে হয় যে না, কালার অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, তাইলেই আমরা করব। আর যদি মনে হয় যে কালার অ্যাডজাস্টমেন্ট করার দরকার নাই, তাহলে আমরা এখানে করব না। এখন কথা হচ্ছে, স্যার তো এখানে বলেই দিচ্ছে যে এটা করতে হবে, তাই না? বলছে না? এখন তাহলে আমরা করব ঠিকই, কিন্তু এমন ভাবে করব, এটা তো আমার ঠিকই আছে, তাই না? এটা ঠিক আছে। যদি দেখা যাইতো যে একটু বেশি কালো লাগতেছে, তাহলে আমরা একটু সাদা করতাম, তাই না? যদি দেখতাম যে একটু বেশি সাদা হয়ে গেছে, তাহলে একটু কি কালো বানাইতাম। এরকম কিছু কাজ আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে করতে পারি, বা কালারটাকে আমরা চেঞ্জ করতে পারতাম। বাট এইখানে যেহেতু আমার দরকার নাই, তার মানে করব না, কিন্তু যেহেতু বলে দিচ্ছে তো করতেই হবে। এই কারণে আমরা এমন ভাবে করব যাতে এটার উপরে কোনো ইফেক্ট না পড়ে, বাট হিস্টোরিতে দেখা যায় যে হ্যাঁ এটা আছে করা। বোঝা গেছে? খেয়াল করেন তাইলে এটার উপরে যদি এখানে দেখেন দুইটা অপশন বলছে, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর একটা অপশন বলছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দুইটা দিয়েই কাজ সেম হবে, তবে কিছু পার্থক্য আছে। যেমন আমি এই লেয়ারটা সিলেক্ট করার পরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, এই যে সব হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বিষয়। এখান থেকে আমরা কি করব, কালার চেঞ্জ করতে পারি, আমরা সাদা করতে পারি, কালো করতে পারি, অনেক রকম অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করতে পারি। ঠিক আছে? যদি মনে করেন এই ছবিটা একটু সাদা বানাবো, তাহলে আমরা যাবো হচ্ছে কার্ভ গেলাম, অথবা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ যদি করি, তাহলে এখানে যাব। ঠিক আছে? তাহলে আমরা কার্ভসে ক্লিক করলাম। এইখান থেকে আমরা এটা বাড়াইলে দেখেন যে কালো হয়ে যাচ্ছে, তাহলে উল্টা দিকে দিলে কি হবে, সাদা হবে। বুঝতে পারছি? হইতেছে তো? ওকে, এখন আপনার যতটুকু মনে হবে যে হ্যাঁ এখানে ঠিক আছে, ওই পর্যন্ত নিয়ে ছাড়ে দিয়ে আমরা ওকে ক্লিক করবো। এখন দেখেন অ্যাডজাস্টমেন্ট করলাম ঠিকই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবো। আমরা যেকোনো একটা লেয়ার ধরতে হবে। হ্যাঁ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে কার্ভস গেলাম। সাদা করা লাগলে নিচের দিকে দিব, বা কালো করা লাগলে উপরের দিকে দিব। আপনার উল্টা হতে পারে, উপরে যদি কালো হয় তাহলে নিচে সাদা, আর আপনি যদি নিচে কালো হয় উপরে সাদা হবে। যেদিকে দিয়ে দেখবেন আর কি কোনটা দরকার আপনার। দেওয়ার পরে আমরা ছেড়ে দিব, এরপরে ওকে দিব। তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি ব্যবহার করলাম, কিন্তু এখানে দেখেন কোনো ইফেক্ট কি আছে? আচ্ছা স্যারকে আপনি দেখাবেন কেন যে আমি অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করছি? আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করছি, এই কাজটা করছি, করছি না? তো এখন তো আমার দেখানোর সিস্টেম নাই। তো এই কারণে আমরা এইখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টটা করব না, আমরা করব কোথা থেকে? দেখেন এই যে এইখানে আছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, এই লেয়ারের নিচের দিকে মাঝখানের যে পয়েন্ট আছে, এটাকে বলা হয় লেয়ার অ্যাডজাস্টমেন্ট। এইখানে যাওয়ার পরে দেখেন এইখানেও কার্ভস আছে, আমরা এই কার্ভসটা ব্যবহার করব। করার পরে কোনটা দিলাম, কার্ভসে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন সেম কাজটা হইতেছে, বুঝতেছে? এটা দেওয়ার পরে ওকে, এই যে আমার কিন্তু এখন লেয়ার চলে আসছে, যে আমি এখানে কি করছি, কার্ভস ব্যবহার করছি। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবার কি আমি দেখাইতে পারবো অ্যাসেসরকে যে আমি ব্যবহার করছি? আচ্ছা, এখন একটা প্রবলেম আছে এখানে। আমরা যখন এইখান থেকে ব্যবহার করছিলাম, ওইটা শুধুমাত্র একটা লেয়ার ধরে কাজ করছি, শুধুমাত্র লেয়ারের উপরে ইফেক্ট করছে। কিন্তু যেহেতু একটা এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, ও করবে কি, ওর নিচে যতগুলো লেয়ার আছে, ওর নিচে যতগুলো লেয়ার আছে সবার উপর ইফেক্ট করবে। এবার দেখেন এটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, ওই যে ওই পাশের লেয়ারও করতেছে ইফেক্ট করতেছে। বুঝতে পারছি? তাইলে এইটা দিলে আমার কি হবে, সবগুলো লেয়ারের উপরে ইফেক্ট করবে।
যদি আপনার মনে হয় কোনো একটা লেয়ারে আপনি ইফেক্ট ফেলাইতে চান না, তাহলে কি করতে হবে, ওই লেয়ারটাকে ধইরা ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে উঠিয়ে দিতে হবে। তাহলে এবার দেখেন ওর নিচে যারা আছে তাদের উপর ইফেক্ট পড়বে, কিন্তু উপরে যারা আছে ওদের উপর কিন্তু ইফেক্ট পড়বে না। বোঝা গেছে? ওকে, তাহলে আপাতত আমি এটাকে নিচে রেখে দিলাম। এখন তাহলে আমরা কেন অ্যাডজাস্টমেন্ট থেকে ব্যবহার করব আর কেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব? আর একটা সুবিধা আছে, আমি যখনই এই লেয়ার ধরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করে কোনো একটা ইফেক্ট দিব, মনে করেন দিলাম, এটা আর আমি এডিট করতে পারবো না। ইফেক্ট যে পড়ে গেছে ওটাকে আমি এডিট করতে পারবো না। কিন্তু যদি আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এই কাজটা করি তাহলে আমরা এডিট করতে পারবো। এই লেয়ারের এখানে ডাবল ক্লিক করলে এটাকে আবার এডিট করা যাবে, কিন্তু ওইখান থেকে যদি দেই তাহলে কি হবে না, এডিট হবে না। বুঝতে পারছি? এবং আপনি দেখাইতেও পারবেন না যে আপনি অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছেন। এইটা দেওয়ার সুবিধা হচ্ছে আমরা চাইলেই আবার এডিট করতে পারবো, আবার দেখাইতেও পারবো যে হ্যাঁ আমরা কাজটা করছি। বোঝা গেছে? ওকে, তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা করছি। এখানে অ্যাডজাস্টমেন্ট কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আপনারা একটা একটা করে দেখবেন কোনটায় কি হয়। ওকে, এটা দেখবেন। আমার যেহেতু এখানে লাইনটা বলে দিছে যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করবো, তাই আমি দিলাম। তাও দিছি কি একেবারে হালকা, যাতে বোঝা না যায় নাকি। ওকে, এরপরে বলছে কি শ্যাডো দিতে। ড্রপ শ্যাডো ব্যবহার করব কি জন্য, লাইটিং সেট আপ করার জন্য। ওকে, এখন এইখানে আমাদের স্যাম্পলটা দেখেন, এখানে ড্রপ শ্যাডো কোথায় দেওয়া আছে, এই যে নিচের দিকে, তাই না? আচ্ছা, ফটোশপে আমরা ড্রপ শ্যাডো দুই ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আমাদের ইলাস্ট্রেটরে যেমন অপশন ছিল না ড্রপ শ্যাডো, এটা ব্যবহার এখানেও করা যায়। আবার এই শ্যাডোটা ব্রাশ টুল দিয়েও আইকা শ্যাডো বানানো যায়। এখন দেখেন এই যে শ্যাডোটা, এই শ্যাডো আমরা যদি ড্রপ শ্যাডো ইউজ করি, ইফেক্ট এটা কাজ করবে না, কারণ ইফেক্ট এরকম হয় না। এখানে মূলত ব্রাশ টুল দিয়ে এই শ্যাডোটা বানাই দেওয়া হয়েছে। তো আমরাও এখানে কি করব, ব্রাশ টুল দিয়ে শ্যাডো বানাই দিব। আমরা ফটোশপে গেলাম, যাওয়ার পরে এইটা ঠিক নিচে ছায়া পড়বে, তাই না? তো আমরা কি করব, এইটার যে লেয়ারটা ওইটার ঠিক নিচে একটা লেয়ার নিব আলাদাভাবে শ্যাডো দেওয়ার জন্য। এই একই লেয়ারে কাজ করব না। কেন করব না? কারণ পরে যদি শ্যাডো এডিট করতে হয় তাহলে কি করব, একই লেয়ারে হলে সমস্যা না, সমস্যা। এই কারণে আমরা এই যে ছবির লেয়ার হচ্ছে এইটা ঠিক নিচে আমরা একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে লেয়ারটা এইটার নিচে বসাই দিলাম ছবির নিচের লেয়ারে, এবং ওই লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমি ব্রাশ ব্যবহার করব যাতে শ্যাডোটা ওই লেয়ারে পড়ে। ওকে, এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে শ্যাডোর কালার কি হয়, কালো হয় না? আমি এখানে কালার নেব হচ্ছে কালো। আচ্ছা, এখন এই ব্রাশটার সাইজ এরকম চলে আসছে, কি করবো, এখান থেকে আমরা চেঞ্জ করে নিব, একটা সফট ব্রাশ নিব, সফট, হার্ড ব্রাশ কিন্তু না, কারণ শ্যাডোতে দেখবেন সবসময় কি থাকে, এই যে দেখেন আস্তে আস্তে করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না। তো আমরা কি করব, ব্রাশটাও সফট রাখবো, একেবারে হার্ডনেস এখান থেকে একেবারে জিরো করে দিচ্ছি, জিরো। আর সাইজটা তো আপনাদের মতো করে আপনারা নিয়ে নেবেন, যেভাবে যতটুকু দরকার। এখানে অপাসিটিটা কমাই দিব, শ্যাডো দিব তো তাই অপাসিটি একেবারে কমাই দিব। ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে নিচে যাইয়া দেখবেন ওই যে কালো ছায়ার মতো আসতেছে, এটাই মূলত আমার শ্যাডো হিসাবে কাজ করবে। যদি মনে হয় যে বেশি হালকা হয়ে যেতেছে তাহলে অপাসিটি একটু বাড়ায় কাজ করবেন, অথবা বারবার একটু ড্র্যাগ করবেন, দেখবেন যে কি হবে, ছায়াটা চলে আসছে। মনে হয় যে ছায়া পড়ছে নিচে। ওকে, তাহলে এটা যতটুকু মনে হবে যে ঠিক আছে ওই পর্যন্ত নিয়ে রেখে দিবেন। এখন দেখেন এটা আলাদা লেয়ার দেওয়ার ফলে সুবিধা হয়েছে কি, চাইলেই আমরা অফ করে দিতে পারবো, চাইলেই আমরা এটাকে মুভ করতে পারবো। ঠিক আছে? ওকে, এখন কি করতে হবে, স্যাম্পল দেখেন আমাদের এখানে যত কিছু বলে দিছিল, ও টেক্সট বসাইতে হবে, তাই না? একটা টেক্সট বসাইতে হবে, স্যাম্পল দেখেন কিরকম আছে। আমরা এরকম একটা শেপ নিব, দুইটা দুইটা শেপ নিব এখানে। তাহলে আমরা ফটোশপে গেলাম, শেপ নিতে পারবো আমরা, মনে আছে? আমরা কি শেপ নেব, চার কোণা শেপ নিব, এখানে নিলাম। এটা নেওয়ার পরে এটার কালার হবে কি,
কালারটা তো আপনারা দেখতে পারবেন না, আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন। তবে একটা কালার, নিচের কালারটা গাঢ়, উপরের কালারটা কি হালকা কালার। এখন এই কালারটা যখন আপনার সাদা কালো প্রিন্ট হবে, এরকম তো দেখাবে না। আপনি কি করবেন, যে কোনো কালার নিতে পারবেন, শুধুমাত্র কি হবে, একটা কালার হালকা হবে, একটা কালার গাঢ় হবে। ঠিক আছে, তাহলে আমরা ফটোশপে গেলাম, যাওয়ার পরে এখানে কালার দিব আমরা। মনে করেন এরকম নিলাম, একটা কালার দিলাম। আর এটার একটা বিষয় খেয়াল করেন, এখানে একটু বাঁকা আছে না, এই বাঁকাটা বানাইতে হবে। কতটুকু বাঁকা আছে, এটা একটু উপরে ডানে সরছে, আর এটা কি শুধু একটু বামে সরাই দিলেই হবে। এখন এটা কিভাবে করবো আমরা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া, মনে আছে? এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে আমরা একটা মাত্র পয়েন্ট ধরবো, ধরে এটা হালকা একটু উপরে নিব এবং ডানে নিব, নিলাম। আর এটাকে কি করব, হালকা একটু বামে সরাই দিব। ঠিক আছে, আকৃতি এই আকৃতিরই তো মনে হয় নাকি? ওকে, এবার দেখেন এইটার পাশে যে সাদা সাদা দাগ আছে না, এটা হচ্ছে স্ট্রোক কালার। হ্যাঁ, আমরা এখানে যাওয়ার পরে এটা কি করবো, আমরা এখানে স্ট্রোক কালার দিব সাদা, এটা একটু বাড়াই দিব। সাদা স্ট্রোক দেখা যায়। আচ্ছা, এবার এইখান থেকে এই স্ট্রোকের ঠিক পরে এই অপশন থেকে আমরা এইটা সিলেক্ট করে দিব। এবার দেখেন হয়েছে কিনা, বাট এইখানে এটার সাথে মিলতেছে না। কেন মিলতেছে না, ব্যাকগ্রাউন্ডের কালার কি অন্যরকম, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে এটা বিপরীত কালার দিতে হবে না, আমরা স্ট্রোক চেঞ্জ করে দিব। স্ট্রোক চেঞ্জ করে এমন একটা কালার দিব যাতে কি হয়, এই কালারের সাথে আলাদা হয়ে যায়। বা হলুদ দিলাম। হুম, বুঝতে পারছি। এই একটা শেপ হইলো, আর একটা শেপ আছে, এটা ঠিক উপরে, এটার কোনো স্ট্রোক নাই কিন্তু, আছে? নাই। তাহলে আমরা এই শেপটা বানানোর চেষ্টা করি। এখান থেকে একটা চার কোণ আকৃতির শেপ নিব আমরা, নেওয়ার পরে এটা কি করতে হবে, ফিল কালার দিতে হবে এটার থেকে হালকা, তাই না? হালকা কালার দিলাম, যাবে, কোনো সমস্যা নাই, ওইভাবে করবো। তাহলে এটা আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বানাইলাম, এরপর এটাকে নিচে নিয়ে আসলাম। আসার পরে কি করতে হবে, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এটার পয়েন্ট ধরা এডিট করতে হবে নাকি? স্যাম্পল দেখে ওইভাবে বানাই দিবেন। বুঝতে পারছি। এখন কি করতে হবে, এখানে লেখা দিতে হবে। ও, এটার স্টক থাকবে না। হ্যাঁ, এইটার স্টকটা অফ করে দিতে হবে, এখান থেকে অফ করে দিতে হবে। কালার কি একই হয়ে গেল? এটা দিলাম, তিন কালার চেঞ্জ করতে হবে। ওকে, লেখা কি আছে, ঘন এবং মজবুত চুলের যত্নে। টাইপ টুল নিবেন, নেওয়ার পরে বাংলা ফন্ট থাকতে হবে। যে কোনো ফন্ট দিলেই হবে, ফন্ট বলে নাই তো। ঘন এবং মজবুত কালার হবে কি, সাদা কালার দিবেন। এবার এটাকে একটু বাঁকা করে বসাইতে হবে, কারণ ওইখানে একটু বাঁকা আছে দেখেন। আর আরেকটা টাইপ টুল নেওয়া, এখানে লিখতে হবে কোনটা,
বাঁকা করে নিয়েন যতটুকু লাগে। এখন কি কি করতে হবে দেখেন, এই মেয়েটার ছবি এনে বসাইতে হবে নাকি, এছাড়া আর কিন্তু কাজ আমার শেষ। আর এইখানে যা যা বলছি সব কিন্তু আমরা কি করছি, ও সরি একটা বাকি রয়েছে, কি করতে হবে, টেক্সটে শ্যাডো দিতে হবে। তাহলে আমরা কি করব, এই লেখার যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে আমরা এইভাবে ধরবো সিলেক্ট করে, ধরার পরে আমরা শ্যাডো ব্যবহার করব। এই শ্যাডো ব্যবহার করতে হলে আপনারা এখানে যাবেন, একটা একটা করতে হবে। এটা ধরলাম, ধরার পরে এই যে এফএক্স একটা অপশন আছে না, ফাংশন এফএক্স, এখানে যাবো। দেওয়ার পরে দেখবেন যে ড্রপ শ্যাডো কোন জায়গায় আছে, একেবারে নিচে একটা ড্রপ শ্যাডো। এখন শ্যাডোটা আসছে কোথায়, এই যে এত দূরে কি শ্যাডো হবে, হবে না। এই যে এই ডিস্টেন্সটা আমাদের কমাইতে হবে, এই যে ড্রপ শ্যাডো ডিস্টেন্স 150 দেওয়া, এটা কমাই, এই যে আস্তে আস্তে কমাইতেছি, দেখেন কাছে চলে আসছে না। হ্যাঁ যাক, সমস্যা নেই, দিলাম। এই যে এই যে নিচে একটু শ্যাডো শ্যাডো আসছে না, ওইটাই মূলত। হ্যাঁ, আর চাইলে আমরা আবার এডিট করতে পারি, এখানে ডাবল ক্লিক করে। এবার আর ঠিক আছে না, ওকে। এখন দেখেন এই যে টেক্সটের যে লেয়ারটা, ওই লেয়ারের নিচে একটা ড্রপ শ্যাডো লেখা আসছে না, তার মানে বুঝতে হবে এইটাই, এই ড্রপ শ্যাডো ইফেক্টটা ব্যবহার করা আছে। আবার এই এই লাইনটা, এই লাইনেও তো এই একই কাজ করতে হবে, তাই না? দেখেন এইখানে যে কাজটা করছে, ওই ইফেক্টটা যদি অন্য লেয়ারে কপি করতে হয়, একেবারে সেম টু সেম নিতে হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এই লেয়ারে ডান বাটনে ক্লিক করে এখানে একটা অপশন আছে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল, এটা ক্লিক করব, করার পরে যে লেয়ারে পেস্ট করব ওইখানে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, সেম টু সেম কি হয়েছে, কপি হয়ে গেছে। মানে দ্বিতীয়বার আর কাজ করলাম না, এইখান থেকে কপি করে স্টাইলটা এই লেয়ারে কপি করে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমার তাহলে কাজ শেষ, এখন শুধু এই ছবিটা নিয়ে আসতে হবে। এখন এই ছবিটা আপনাদের দিবে ব্যাকগ্রাউন্ড সহ, এরকম একটা ছবি থাকবে। এখন কি করতে হবে আপনাকে, এইটা কাইটে নিয়ে যেতে হবে, তাই না? এখন এইটার ছবির ক্ষেত্রে কোনো স্পেসিফিকেশন কি বলছে, বলে নাই। তার মানে যে কোনো টুল দিয়ে যেভাবে ভালো হয় আমরা কি করতে পারবো, কাইটে নিয়ে যেতে পারবো। বুঝতে পারছি? তো এইখানে আমার মনে হয় অবজেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এই যে সিলেক্ট সাবজেক্ট নামের একটা অপশন আছে, এটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই যে অটোমেটিক হয়েছে, কিন্তু সারি বাদ করছে, তাহলে কি করতে হবে, এটা অ্যাড করতে হবে না। আমরা কুইক সিলেকশনে গেলাম, কুইক সিলেকশনে যাওয়ার পরে এতটুকু অ্যাড করে দিলাম। কি অল্টার চাপ দিলে মাইনাস হবে, ঠিক আছে, এটা করলাম। এখন এটা আমরা কি করব, মার্কস করে দেই, লক, মার্কসে লক, সমস্যা হয় না। এখন এইটাকে নিয়ে আমরা কি করব, এইখানে সেট আপ করবো। মার্কস করা ছাড়া আনলে তো হবে না, এইখানে আইনা পরে মার্কস করবেন, তাই হ্যাঁ, তাও আশাবাদ, সমস্যা নেই। এবার দেখেন এটার মতো হয়েছে কিনা, এটা একটু বড় হবে না, এদিকে, 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 আজ বলতেছে আপনার বামে, তা আমার বাম তো এদিকে। আচ্ছা, তাহলে আমরা এইটার লেয়ার গুলা ধরা, এই লেয়ার গুলা সবকিছু একসাথে ধরতে হবে। এরপরে আমরা অ্যারো দিয়ে মুভ করে দিলাম, ঠিক আছে। আমার মনে হয় আরেকটু বড় করলে ভালো হবে। আর এই দুইটাকে একটু নিচে নামাই, তাহলে ঠিক আছে।
এবার আমরা কি করব, সেভ করব। কি মোডে? পিএনজি, পিএইচডি, জেপিজি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, প্রথমত এই নামে পিএইচডি তে সেভ করব। কোথায়? ডেস্কটপে, ওই সেই ফোল্ডারের ভিতরে সেভ। এরপরে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি সেট করে এক্সপোর্ট। ওকে, আবার ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এবার দেবো এখান থেকে জেপিজি, এক্সপোর্ট, সেভ। ওকে, পিএইচডি করলাম, পিএনজি করলাম, আর হচ্ছে জেপিজি করলাম। তাহলে আমার কাজ শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে?